আদরের তো আবার কোনো লজ্জা নাই। ঠিক বলছো, বলে মুচকি হাসি দিয়ে খাওয়ায় মন দিল। সকাল সকাল উঠে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়েছে। উদ্দেশ্য এখানে একটা সুন্দর পাহাড়ি রাস্তা আছে, যেটার জন্য মানুষ এখানে আসে। পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে চলা পথ দুর্গম, তবে অনেক স্মৃতিমধুর। চারদিকে পাখির কিচিরমিচির সবুজ ঘেরা বন, পাশের সমুদ্র। এরকম মনোরম পরিবেশ খুব কম থাকে, যেখানে সব কিছু একসাথে পাওয়া যায়। মানুষের সুস্থ থাকার জন্য কিছুটা সুস্বাস্থ্য পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ব্যবসায়ী বড়লোক এখানে ঘুরতে এসে শুধুমাত্র নিজেকে ফ্রেশ করতে, এই মনোরম পরিবেশ উপভোগ করতে। বাহিক্য চিন্তাভাবনা কিছুটা মাথা থেকে দূরে থাকে, যা মাথা হালকা করতে সাহায্য করে, মানসিক চাপ কমাতে সাহায্য করে। সেই পাহাড়ি রাস্তার কাছে এসে সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কথা হলো একটু উঁচু পথ, যার কারণে আশিক আগেই বারণ করেছে আশাকে উঠতে। তাই বেচারা কাঁদো কাঁদো হয়ে তাকিয়ে আছে। এত সুন্দর রাস্তা, তবে সে যেতে পারবে না। এত কাছে এসেও উপভোগ করতে পারবে না, আর না পারবে হাঁটতে। এখন মনে মনে ভাবছে, তাহলে নিয়ে আসার অনুমতি দিল কেন? হ্যাঁ, সবাই সামনের দিকে অগ্রসর হয়েছে। আয়েশাকে ওর বান্ধবী যেতে বলেছে। আশিক বলে দিয়েছে আয়শা যেতে পারবে না। এতে ওরা চলে গেল। আয়েশারও মন খারাপ হয়ে গেল। আশিক ভাই, হুম, একটা কথা বলি। এই পাহাড়ি রাস্তায় উঠতে চাওয়া যদি ছাড়া যদি কিছু বলতে চাস তাহলে বল। আশার মন চাচ্ছে এই মানুষটাকে চিবিয়ে খেতে। এই তো দূরে এসে যদি না হাঁটতে পারি কীরকম লাগে। মনটাই খারাপ হয়ে গেল। জন্তু কোথাকার, মনে মনে বলো, একটু ধীরেই বল, কারণ আমি সব শুনতে পাচ্ছি। আয়শা চমকে উঠল। হ্যাঁ, অন্যদিকে নিয়ে যাচ্ছে। আমি এই রাস্তা দিয়েই যাব। আয়শার এই এই একই জেদ। হুম, তুমি এই উঁচু রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে পড়ে যাও আর পা ভেঙে যাক, তাই তো? বিশ্বাস করুন, আমি পারবো না, সত্যি বলছি। নিয়ে চলুন না। এ তো কাছ থেকে দেখে হাঁটতে পারবো না। চলুন না। তুই কি জানিস এখানে সুন্দর একটা ঝর্ণা আছে, যেখানে অনেক মানুষ দেখতে আসে? খুব সুন্দর। তো কি হয়েছে, আমাকে কি নিতে যাবেন? শুধু শুধু আগ্রহ দেখান। চল। কোথায়? গেলেই দেখতে পাবে। একটু দূরে পথ বইকে, কিন্তু ঝর্ণা দেখার জন্য আয়শা নিজেকে সামনে নিল। এ তো হাঁটা জীবনে হাঁটেনি মনে হচ্ছে। আয়শা কচ্ছপের মধ্যে ধীরে গতিতে হাঁটতে দেখে আশিক পিছিয়ে এসে পাজাগুলো তুলে নিল। আয়শাকে কোনো কথা বলার আগে চুপ করিয়ে দিল। যদি কথা বলে তাহলে কোল থেকে নিচে ফেলে দিবে। নিরীহ আয়শা ভয়ে সার ধরে আছে। যদি সত্যি ফেলে দেয়, মাটিতে পড়ে মাজা কোমর গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। যে মানুষ কথায় কথায় দাঁত খুলে নিতে চায়, তাকে বিশ্বাস করার মতো ভুল আয়শা করবে না। এই ভয়ে কোনো কথা বলেনি। আয়শাকে নামিয়ে দিয়ে সামনের দিকে হাঁটা ধরল। আশিক এসে পিছনে দাঁড়িয়ে আছে। সামনে এত সুন্দর দৃশ্য দেখে আয়শা অগ্নিযুগল কোটর থেকে বেরিয়ে আসবে এমতো অবস্থায়। আয়শা খুশিতে আত্মহারা হয়ে লাফিয়ে উঠল। ওয়াও, কত সুন্দর জায়গা এটা! আশিক পিছন থেকে জবাব দিল। হুম, আপনি কিভাবে জানেন এখানে ঝর্ণা আছে? আগেও বহুবার এখানে আসা হয়েছে, তাই চিনি। খুব সুন্দর জায়গাটা, বলে সামনের দিকে এগোতেই আশিক হাত ধরে টেনে বুকের সাথে আয়শার পিঠ লাগিয়ে দিল। মূলত সামনে গেলে পড়ে যাবে আয়শা, তাই টান দিয়েছে। আয়শার পিঠ আশিকের বুকে লাগার সাথে সমস্ত শরীরে কারেন্টের মতো বয়ে গেল। লজ্জায় গাল টমেটোর মতো লাল টকটকে হয়ে গেল, সাথে কাঁপুনি ফিরে। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে খুব শীতে যখন মানুষ থুরথুরিয়ে কাঁপে, তেমন শুরু করলো। আশা নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এইভাবে কোনোদিন কোনো ছেলের স্পর্শ পায়নি, তাই আরও বেশি লজ্জা ভয়ে জেঁকে ধরেছে। আশিক ছেড়ে দিয়ে দূরে দাঁড়ালো। স্থিতি স্বাভাবিক রাখতে বলো, যাস না, পরে যাবি। আশা কিছুটা শান্ত হলো। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি রাস্তায় হেঁটে সবার বেহাল দশা। সবাই রাস্তার ধার দিয়ে বসে সামনে তাকিয়ে দেখলো অদ্ভুত সুন্দর দৃশ্য। কিছুটা দূরে বিশাল উঁচু পাহাড়। তাদের উদ্দেশ্য ছিল এটাই। সূর্য প্রায় মাথার উপরে, তবু কোনো উত্তাপ নেই। সমুদ্র আর পাহাড়ি এলাকা হওয়ায় সব সময় মনোরম পরিবেশের মৃদু বাতাসে যেন সকল উত্তাপ উড়িয়ে দিচ্ছে। এই রকম পরিবেশ মন ভালো হয়ে যায়। অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে যায় মানুষের মাঝে। কথা, চুমকি আর নূপুর ব্যাগ থেকে পানির বোতল বের করে খেয়ে নিল। সুন্দর জায়গা, তাই না? নূপুরের কথা চুমকে বলে উঠল। হ্যাঁ, শুধু আশা দেখতে পেল না,
ওর ভাই যে কেন ওকে আসতে দিল না? ওকে ছাড়া কি এসব দেখে আব্রু লজ্জা পায়? কথায় বলা কথায় সবারই মন খারাপ হয়ে গেল। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর নুপুরের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। নজর যেন নুপুরের থেকে কিছুতেই সরছেই না। প্রত্যেকটা ভালোবাসার ধরন সময় সাক্ষেপও আলাদা আলাদা। আদর শুধু দেখতেই যেন এক আকাশ পরিমাণ শান্তি পায়। এই চেহারা একদিন না দেখলে সেই রাতে আর ঘুমাতে পারে না। এমনভাবে জড়িয়ে পড়েছে নুপুরের সাথে। আর তুমি কি শুধু দেখেই যাবে নাকি কিছু বলবে? অর্ণবের কথায় আদর হকচকিয়ে নুপুর থেকে নজর সরিয়ে ফেলল। ভাইয়া তুমি বলে দিচ্ছ না কেন? আকাশেরও একই বাক্য। অর্ণব কিছুটা উত্তর করতে বাধ্য হলো। এখনও ও এসব বিষয়ে ছোট। এখন বললে আবেগে যদি আমাকে না বলে, আমি সেটা মেনে নিতে পারবো না। আমার পক্ষে সম্ভব না ওর থেকে না শোনা। যদি ও রাজি হয়, সামনে ওর ফাইনাল পরীক্ষা আছে। এই সময় পড়ালেখা থেকে মনোযোগ সরিয়ে আমি ওর খারাপ করতে চাই না। আগে পরীক্ষা দিক, তারপর বলবো। কিন্তু তখন যদি ও রাজি না হয় ভাইয়া, তখন কি করবে? তখন কি করবো আমি নিজেই জানি না অর্ণব। তখনকার কথা মনে করলেই বুকটা ফেটে যায়। আমি কি করব সত্যিই জানি না। চিন্তা করো না ভাইয়া, আগে থেকে তুমি মনের মধ্যে জায়গা করে নাও, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আকাশ তাই করার চেষ্টা করছে। আমি ছবি তুলবো, আমাকে ছবি তুলে দিন। আশা দাঁড়িয়ে ফোনটা আশিকের হাতে দিয়ে ঝর্ণার দিকে হয়ে দাঁড়ালো। আশিক ফোনে বেশ কয়েকটা ছবি তোলার সাথে সাথে নিজের ফোনেও কয়েকটা ছবি তুলে নিল প্রেয়সীর। হঠাৎ ছবি তুলতে তুলতে ফোনের স্ক্রল অফ হয়ে গেল। আশিক অন করতেই চোখ কপালে উঠল আয়শার ফোনের ওয়ালপেপার দেখে। ওয়ালপেপারটা ছিল অন্তরের গায়ে হলুদের দিন আশা পরে যেতে নিলেই আশিক ধরে ফিরেছিল। আর এই সুন্দর মুহূর্তে নিজের ফোনের ক্যামেরা বন্দি করেছিল শুভ আর সিয়াম এটা দেখানোর পর আয়শা নিতে চেয়েছিল, কিন্তু এমনি এমনি দেয় নাই। তাদেরকে ট্রিট দিয়ে ছবিগুলো সংগ্রহ করেছিল। তারই মধ্যে সুন্দর একটা ছবি স্ক্রিনে ভেসে উঠেছে। আশিক অবাকের চরম পর্যায়ে মনে মনে ভাবল, আমি তোর মনে জায়গাটা এভাবে করতে পেরেছি আমি বুঝতে পারিনি রঞ্জনা। কিন্তু এই মেয়ে পড়ালেখা বাদ দিয়ে সব সময় আমাকে নিয়ে পড়ে থাকে। পড়ালেখা 12টা বাজবে তো এভাবে চলতে থাকবে। সবাই দুপুর হতে হতে আবার ফিরে এলো। বিকেলে আবার বেরোবে। এখানকার সুন্দর একটা রাস্তা আছে, সেখানে দুপাশ দিয়ে শুধু গাছ আর গাছ। মাঝে একটা নদী বয়ে গেছে, যার নাম তুলসী গঙ্গা নদী। নদীটির দুই পাশে দুইটি করে 4টি রাস্তা বয়ে গেছে, যা এক অন্যরকম পরিবেশের মিলবন্ধন। 4টি রাস্তার দুধার দিয়ে অসংখ্য গাছে ভরে গেছে। সবুজের সমাহার প্রকৃতিকে যেন এক মধুময় সুন্দর দৃশ্য পরিণত করেছে। এটি এখানকার বিখ্যাত এক নদী, যেখানে যে কোনো ঈদ কিংবা মেলা হলে অনেক ধরনের দোকানপাট পাওয়া যায়। চারদিকে মানুষের ভিড় পড়ে যায়। দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এই এক ফালি প্রকৃতি। বিকেল 3টা বাজতে সবাই বেরিয়ে পড়লো। আশিক কালো টি শার্ট পরেছে, চুলগুলো মাথার পেছনের দিকে করেছে, পারফিউম দিয়ে একেবারে রেডি। সাথে অর্ণব আকাশ আদরও রেডি হয়েছে। এদিকে আসে সুন্দর একটা ব্ল্যাক লং কুর্তি পরে নিল। যেহেতু পরিবেশটা সুন্দর, সেহেতু মনের মতো ড্রেস না পরলে হয়। কথার উপর চমকেও সেজে একেবারে রেডি। ওদের লিপস্টিক দেখে আয়শার মনটা খারাপ হয়ে গেল। ও শুধু লিপস্টিক দিতে পারে না। কী রে, তোর আবার কি হলো? নূপুরের কথায় আশা মন খারাপ করে বলো, কিছু না, চল। কি হয়েছে বলবো তো? রেগে বলল চুমকি। তোরা সবাই লিপস্টিক দিয়েছিস, আমি শুধু দিতে পারলাম না। কেউ তোকে দিয়ে দিচ্ছে, আয়। নূপুর তুই ভুলে গেছিস, আশিক ভাইয়া তো আয়শাকে লিপস্টিক পরতে বারণ করেছে। ও হ্যাঁ, আমি ভুলে গেছিলাম কথা। আয়শা চুপ করে বসে আছে। নূপুর চল, সময় হয়ে গেছে। চল বলে আয়শা ওদের দিকে তাকাতেই অবাক হলো। কী রে, তোদের লিপস্টিক কি হলো? মাত্রই তো ছিল। তুই যদি না দিতে পারিস তাহলে শুধু শুধু আমরা দিব কেন? দিলে সবাই দিব, না দিলে কেউ না। চল। আমি তো কিছু মন খারাপ করছি না, তোরা প্লিজ দিয়ে নিন লিপস্টিক। চুমকি রেগে গেল। চুপ কর তুই, চল এখন। সবাই আমরা আমাদের ছেড়ে চলে যাবে। 4জনই বাইরে বের হলো। সবাই গাড়িতে উঠে পড়লো। গাড়ি চালক তুলসীগঙ্গা নদীর উদ্দেশ্যে। গাড়ি থামতে একে একে নেমে পড়লো। নামার সময় বিপত্তি ঘটল। এক পা বাসে আরেক পা মাটিতে রাখতেই ওড়না পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল কথা।
কথার সামনে নাম ছিল আকাশ। কথা না পেরে আকাশের কলার ধরেছে পিছন থেকে। মনে মনে ভাবল, যাক, জাত রক্ষা হয়েছে। কিন্তু কিসে ঝুলে আছে এটা তো আর সামনে খেয়ালই করিনি। আকাশের বিশাল দেহী ব্যক্তি হওয়ায় খুব একটা না বাড়াতে পারল না। টি শার্টের কলার পেছন থেকে ধরায় গলায় ফাঁস লেগে গেল। কি রে বলতে দুপুর তাড়াতাড়ি ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আকাশ ঘুরে থাপড় তুলবে তখন কথার অপরাধী মুখটা দেখে থেমে গেল। সরি, আমি দেখতে পারিনি ভাইয়া। আসলে থাক, তোমরা সবাই শুধু পড়ে যাও আর একটা করে এক্সকিউজ তৈরি রাখো আগে থেকে। যত সব। হরলিক্স খেতে পারো না, শরীরে জোর শক্তি কিচ্ছু নেই। তোমার তো পুষ্টির অভাব। কেঁদে দিবে এমন অবস্থা। শেষে তার ইজ্জত রক্ষা করতে পারল না। একেবারে শরীরের শক্তি নিয়ে কথা উঠল। মান সম্মান বাকি রইল না। বাস থেকে নেমে সবাই রাস্তা দিয়ে হাঁটছে আর দেখছে কত সুন্দর মনোরম দৃশ্য। চারিদিকে সবুজের সমাহার প্রকৃতিকে যেন এক মধুময় করে তুলেছে। সবাই কত শত ছবি ক্যামেরাবন্দি করেছে তার ঠিক নেই। কিন্তু হায় আফসোস, আয়সা এসে থেকেই ওর বান্ধবীদের সাথে ঘুরতে পারছে না। আশিক আঠার মতো লেগে আছে। আয়সার আর সহ্য হচ্ছে না। আশিক ভাই শুনছে, দেখুন এসে থেকে আপনি আমার বান্ধবীদের সাথে ঘুরতে দিচ্ছেন না। আমি ওদের সাথে ঘুরতে এসেছি নাকি আপনার সাথে হানিমুনে এসেছি, তুই যেটা মনে করবি। বাই দ্য ওয়ে, তুই যদি চাস তাহলে পরেরটাও হতে পারে। আয়শা বিস্ময়ের অনুভূতি হয়ে তাকিয়ে আছে। কি বলছে এসব, আগামাথায় কিছুই বুঝতে পারছে না। কি হলো, তুই কি চাস? বললি না তো। আমি কিছু চাই না, আমি আমার বান্ধবীদের সাথে যাব। আমাকে যেতে দিন, ছবি তুলব। তোকে যেতে দিই আর পড়ে যা, তাই না? আমি পড়ব না, গ্যারান্টি দিচ্ছিস? হ্যাঁ, আর আমি পড়লে আপনার কি? এক থাপড়ায় গাল লাল করে দিব বেয়াদব। আশার মনটা খারাপ হয়ে গেল। ঘুরতেও সেইভাবে বলতে হবে? কিশোরী আশার মন অভিমানে ভরে উঠল। আমি থাকবোই না আপনার সাথে, হ্যাঁ, বলে হাঁটা দিল বান্ধবীদের কাছে। আশিক পেছন থেকে বলে উঠল, পরে গেলে আজকে তোকে আমি খেয়েই ফেলবো। নিজে না ঘুরে সব সময় আশার পিছু পিছু থাকছে। অচেনা অজানা জায়গা, আশা কোন প্রকার অসুবিধায় পড়ুক সেটা আশিক চায় না। তাই সর্বদা সাথে সাথেই আছে। এটা এক প্রকার আশিকেরও মানসিক প্রশান্তির জন্য। আয়েশা পাশে পাশে থাকলে সমস্ত চিন্তা মুক্ত থাকতে পারে। আশিকের পুরো জীবন জুড়ে শুধু আয়েশাকে নিয়ে পরিকল্পনা, কখন কি হয় এই নিয়ে ছয় থেকে। কিন্তু সাথে থাকলে এই ভয়ে কাজ করে না। আয়েশা চলে গেল বন্ধুদের সাথে ছবি তুলতে। গল্প করছে, হাসাহাসি করছে। দূর থেকে আশিক নজর রেখেছে তার প্রেয়সীর দিকে। আদর নুপুরের দিক থেকে এক সেকেন্ডের জন্য নজর সরাচ্ছে না। দেখতেই আছে তার রাতপুরীকে। দেখতে দেখতেই যেন এক যুগ পার করে দিবে। অন্যবার আকাশ বসে বসে আশিকার আদরের কাহিনী দেখছে। দুজন দুজনের দিকে তাকিয়ে বলল, এরা ভালোবেসে পাগল হয়ে গেল নাকি? এদের কি ভূতে ধরেছে? কে জানে। এত এত ছবি ওরা তুলেছে, দুপুরে ফোনে আর কোনো পিক উঠছে না। তবুও এদের ফোন দিয়েই তুলেছে। সবার ফোনে প্রায় আজকে ছবি দিয়ে ভরা। ছবি ভালো হোক বা খারাপ হোক, ছবি উঠাতে হবে, এটাই আসল কথা। এখন আসার শখ জেগেছে। ও একটু নিচে নেমে পানিতে হাত দিবে আর ছবি উঠাবে। কিন্তু ভয় লাগছে, যদি পড়ে যায়। তার থেকেও বেশি ভয় লাগছে আশিকের। পরে যতটা অপমান হবে, না, তার থেকে বেশি অপমান লাগবে যদি এই এত মানুষের মধ্যে আশিক ওকে থাপড় দেয়। তাই ঘুরিয়ে ঘুরিয়ে এক পলক দেখে নিল। দেখে মনে হচ্ছে না আশেপাশে আশিক আছে। তাই মনকে একটু শান্ত করে নিচে নামার জন্য এক পা দিতেই, কি হলো ম্যাডাম, মাছ ধরবেন বুঝি? আমি কি হেল্প করব? না, আপনার সাহায্য দরকার নেই। আমি মাছ ধরবো কেন, ছবি তুলবো। আপনাকে চেনা চেনা লাগছে কেন? হয়তো আমাকে স্বপ্নে দেখে থাকবেন। আমি তো স্বপ্নে একজনকেই দেখি। তাই নাকি? হুম। হঠাৎ আসার কেমন সন্দেহ হলো। পেছন ফিরে দেখতেই অবাক হলো, সাথে ভয়ও পেল। ওর বান্ধবীরা কেউ নেই, শুধু আশিক দাঁড়িয়ে আছে দু পকেটে হাত দিয়ে। চোখে সানগ্লাস, মাথায় ক্যাপ পরেছে। দেখতে একেবারে কোরিয়ান ছেলেদের মতো লাগছে। আয়শা তো ফিদে হয়ে গেল। মুগ্ধ নয়নে আশিকে দেখেই যাচ্ছে। চোখ দুটো যেন ফিরাইতেই পারছে না। এরকম হিরো যদি চোখের সামনে দেখা যায়, তাও আবার ফ্রি টিকিটে, তাহলে কে মিস করবে? সবার কাছে কেমন লাগছে সেটা আয়শা জানে না, তবে আয়শার কাছে অন্যরকম ভালো লাগছে।
কি হলো, তুই আমার কথার অবাধ্য হয়ে এখানে এসেছিস, ভালো কথা। তবে এই নদীতে নামার সাহস কিভাবে দেখালি? আয়শা ভাবনা থেকে বেরিয়ে ভয়ে থরথর করে কাঁপছে। এখন যদি একটা গালের থাপ্পড় পড়ে তখন কেমন লাগবে? কল্পনা করছে আশিক ওকে থাপ্পড় দিয়েছে। আয়শা গালে হাত দিয়ে জোরে জোরে বাচ্চাদের মতো কাঁদছে, আর বাকি সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে আর মজা নিচ্ছে। অনেকে বলেছে আয়শা ছেলের হাতে থাপ্পড় খেয়েছে। কি হলো, উত্তর দে। আস্তে সাথে সাথে গালে হাত নিল। দেখুন, আমাকে মারবেন না, সবাই তাকিয়ে তাকিয়ে হাসবে। তাতে আমি কি করব? আমার বারণ করা শুনেছিস? শুনিসনি? আমি কেন তোর কথা শুনবো? পরে মারবেন, এখন না, সবার সামনে মারলে আমার অনেক লজ্জা লাগবে তো। আশিক কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। এই মেয়ে কি বলে, মাথা ঠিক আছে? পরে দুইটা মাইরেন, তারপর এখন মারবেন না প্লিজ। ভেবে বলছেন তো? আগে এখন বেঁচে যাই, পরে কথা পরে দেখা যাবে। কি হলো, কি বিড়বিড় করছিস? হ্যাঁ, ভেবেই যাচ্ছে। ঠিক আছে চল। আশিক আয়শার হাত ধরে নিয়ে গেল। দেখ নূপুর, ওই ভাইয়াটা তখন থেকে তোকে দেখেই যাচ্ছে। কথার কথা কানে শুনে সবাই তাকালো। বিষয়টা চুমকে নিজেও বুঝতে পেরেছিল, কিন্তু স্বাভাবিকভাবেই ধরে নিয়েছে। কাহিনী কেমন গভীর গভীর গন্ধ পাচ্ছি নূপুর। চুমকের কথা শুনে নূপুর অবাক। কি গন্ধ পাচ্ছিস? আশা বলে উঠল, তোরা কি প্রেম করছিস নাকি? সত্যি বল, তোদের কি মাথা নষ্ট হতে গেছে? আমি প্রেম করব, তাও আবার এই ছেলের সাথে? অসম্ভব, অসভ্য কোথাকার। তাই নাকি? অসভ্য হয়ে গেল? ডাল মে কুছ কালা হে। বিশ্বাস কর, কথা আমি প্রেম করছি না। উনি তাকিয়ে থাকলে আমার দোষ কোথায়? ওনাকে গিয়ে জিজ্ঞেস কর। আমি প্রেম করলে তোরা জানবি না, এটা হতে পারে? তোর কথা ঠিক আছে, কিন্তু ওই ভাইয়া তাকানোর ঠিক নেই। আয়শা বোন, আমার বিশ্বাস কর, আমি কিছু জানি না। ওনাকে গিয়ে জিজ্ঞেস কর যা। যাই হোক, বাদ দে, এই বিষয় নিয়ে পরে ভেবে দেখবো। চুমকির কথায় সবাই হ্যাঁ বলে চুপ হয়ে গেল। ঘোরাফেরা করে সবাই আবার ফিরল হোটেলে। রাতে খাবার সবাই দুপুরের দিকে তাকাচ্ছে আদর। আর এই বিষয়টা লক্ষ্য করলো নুপুরের বন্ধু মহল, সাথে নুপুরও। আমার দিকে তো তাকানোর কি আছে? আমাকে ফাঁসানোর বুদ্ধ। মন চাই উষ্টা মেরে উগান্ডায় পাঠিয়ে দেই। আমার দিকে কেন এত তাকানো লাগবে? চুমকির কানে কথা বলে উঠল, কি বোন, বিশ্বাস হলো? বেটায় মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে। তো আমি কি করব? চুপচাপ খা না। দুপুর তাড়াতাড়ি খেয়ে চলে গেল। নিজেকে কেমন অস্বাভাবিক লাগছে। একটা ছেলে যখন একটা মেয়ের দিকে কোনো কারণ ছাড়া তাকিয়ে থাকে, এটা অন্য বিষয় হয়। সেটা নুপুরের মতো বুদ্ধিমান মেয়ে বুঝতে পেরেছে, কিন্তু এটা খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছে। মনে মনে ভাবলো, পরে এই বিষয় নিয়ে কথা বলে দেখবে নুপুর। দেখতে দেখতে সময় চলে গেল। আজকে সবাই রেডি হয়ে রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। সবাই খুব সুন্দর মুহূর্ত কেটেছে। ঘুরতে কার না ভালো লাগে? আর আয়শা তো আরও খুশি, সব সময় আশিকের সাথে থাকতে পেরে। ভালোবাসার মানুষ আশেপাশে থাকলেও একটা সুন্দর অনুভূতি কাজ করে। সবাই রেডি হয়ে বাসে উঠতে লাগলো। অর্ণব পড়তে যাবে, তখনই চুমকিও বাসে ওঠার জন্য বাস ধরেছে। দুজনের একসাথে ওঠার চেষ্টা করেছে, আবার দুজনেই একসাথে থেমে যাচ্ছে। অর্ণব বিরক্ত হয়ে এক পায়ে দাঁড়িয়ে চুমকিকে জায়গা করে দিয়ে সাথে সাথে চুমকি বাসে উঠে পড়লো। অর্ণব মুচকি হাসলো। হাসলো না, ফেঁসে গেল গভীর কোনো সম্পর্কে, কে জানে। অবশেষে বাস ছেড়ে দিল নিজ গন্তব্যে। রাস্তা বেরোচ্ছে আর সবাই ফেলে আসা স্মৃতিচারণ করছে। কেউ কেউ ফোন বের করে ক্যামেরাবন্দি ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করছে। বাস থামার পর সবাই বাড়ি থেকে মানুষ এসে যার যার ছেলে মেয়েকে নিয়ে গেছে, কিন্তু কথার বাড়ি থেকে কেউ আসেনি। বিশেষ করে কথার আসার জন্য বলেনি, সে নিজেই যেতে পারবে। আয়শা ওর ভাইকে বলো, ভাইয়া তুমি একটু কথাকে পৌঁছে দেবে, ওর বাসা থেকে কেউ আসেনি। আকাশ তো মহা ঝামেলায় পড়ল। এইসব পাগলের দলের জন্য জীবন শেষ, কিন্তু কি আর করার। যেহেতু একা একটা মেয়ে, তাই আকাশ রাজি হলো। এদিকে নূপুরকে নিতেই নূপুরের ফুফাতো ভাই এসেছে বাইক নিয়ে। নূপুর বাইকে উঠে চলে গেল, আর আদরের সব দেখে জ্বলতে লাগে। আদরের খুব খারাপ লাগলো। ছেলেটা কে, আর কেনই বা এগিয়ে এসেছে? কিছু বুঝতে পারছে না, শুধু রাগে ফেটে যাচ্ছে।
পাশ থেকে অর্ণব বলে উঠল, কি জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে আদর আর কোনো কথা বলল না, সেখান থেকে চলে গেল। পুড়ছে তো ভীষণভাবে, আদরের হৃদয় পুড়ছে, যেটা দেখানো যাবে না। সারাক্ষণ এটাই মাথায় ঘুরছে, ছেলেটা কে? রাস্তা দিয়ে নীরবে হাঁটছে দুইজন, কারো মুখে কোনো কথা নেই। কি না কি বলবে বোনের বান্ধবীর সাথে, কি কোনো কথা বলা যায়? ছোট বোনের মতোই, তাই চুপচাপ হাঁটছে। কথাও একইভাবে হাঁটছে। পাশ দিয়ে একটা গাড়ি যেতে আকাশ কথার হাত ধরে বাম পাশে নিল। কথা হকচকে গেল। ভয় পেয়েছিলে কিন্তু গাড়ি যাওয়ার দেখে বুঝে নিল গাড়ির জন্য এ পাশে নিয়েছে। অনেকক্ষণ নীরবতা চলার পর আকাশে বলে উঠল, শোনো মেয়ে। জি ভাইয়া। রাস্তা দেখে শুনে চলবে, এভাবে কোনো দিকে মন দিয়ে চলো, পরে কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। জি ভাইয়া। কি জি করছো? আমি কি তোমার কলেজের টিচার যে পড়া ধরেছি? জি করছো? জি না তো। আকাশ কিছুটা বিরক্ত প্রকাশ করলো। এই জি নিয়ে তোমার পড়ালেখা কেমন চলে? জি ভালো। আকাশ বুঝে গেছে এই মেয়ের মুখে থেকে জি এর বন্যা বের হয়। এইভাবে চলতে চলতে হঠাৎ হঠাৎ একবার করে দুইবার দুজনের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিচ্ছে। বাড়ির কাছাকাছি এসে আকাশকে ধন্যবাদ দিল। বাড়িতে যাওয়ার কথাও বলেছিল, কিন্তু আকাশ যেতে চায়নি। তাই কথা বাড়িতে প্রবেশ করার পরেই আকাশ চলে গেল। বাড়িতে এসে আয়শা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। অনেক ক্লান্ত লাগছে। শুয়ে শুয়ে ফোন টিপতে নজর এলো ফেসবুক থেকে আসা নোটিফিকেশনে। চাপ দিতে দেখলো সেই অচেনা ব্যক্তি এসএমএস করেছে। কী ব্যাপার, কোনো খোঁজ নেই যে আপনার? কেন? এমনি জিজ্ঞেস করলাম আর কি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম। বলুন। তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। তো তো মানে বলতে চাচ্ছি, তুমি যাকে ভালোবাসো তাকে কি বলতে পেরেছো? না। আমি যদি বলি তোমাকে আমার ভালো লাগে? কিন্তু আমার ভালো লাগে না। আমি শুধু আশিক ভাইকে ভালোবাসি, অন্য কাউকে না। আজকের পর থেকে আমাকে আর মেসেজ দিবেন না। আমার কথাটা শোনো তো। দুঃখিত বাই। বলি অফলাইনে চলে গেল আয়েশা। এমনি ক্লান্ত। এসব কথা শুনে বিরক্তি ভরে উঠল। তার মন জুড়ে শুধু এখন আশিকের বসবাস। সে আশিকে নিয়ে কল্পনা করতে দিন পার করে ফেলে। আর কোথাকার কে এসে বলে পছন্দ করে। মন টন খারাপ করে দিল। ফোন রেখেই ঘুমিয়ে পড়ল। এদিকে অচেনা ব্যক্তির ঠোঁটের কোণে ঝুলন্ত হাসি স্পষ্ট। আপু, তুমি আমাদের জন্য কি নিয়ে এসেছো? আহিলের কথা শুনে আয়শা হাসলো। যেখানে যাই আহিলার অহনার জন্য কিছু না কিছু আনতেই হবে, নয়তো ওরা বায়না ধরে থাকে সাথে যাওয়ার জন্য। আয়শা ওদের বলে গেছে যে ওদের জন্য কিছু আনবে। এনেছে সুন্দর সুন্দর শপিস, ঘড়ি, চুড়ি, এসব ওদের দুজনকে দিয়ে দিল। এসব নিয়ে ওরা আয়শাকে জড়িয়ে ধরলো। থ্যাংক ইউ আপু, তুমি অনেক ভালো। আই লাভ ইউ। ওদের মুখ থেকে এসব কথা বেরোতেই আশিক নিচে নামলো কফি খেতে। আয়শা একবার আশিকের দিকে তাকিয়ে দেখলো। এখন তার মনে একটা কথাই শুনতে চাইলো। আহিল আর অহনার মুখ থেকে আই লাভ ইউ শুনে এখন তার আশিকের কাছ থেকেও শুনতে ইচ্ছে করেছে। মন ব্যাকুল হয়ে উঠল। এখন সে কিভাবে শুনবে? রেবেকা বেগম কফি এনে দিল আশিকের হাতে, আর আয়শার দিকে তাকিয়ে বলো, কেমন ঘুরলি মা? তুমি জানো না বড় আম্মু, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। খুব সুন্দর লেগেছে আমার। চারিদিকে শুধু পাহাড় আর ঝর্ণা। সমুদ্র কি সমুদ্র পরিবেশ। আমার তো ওখান থেকেই যেতে ইচ্ছে করছিল।